নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি আপনাদের গপ্পের আখড়ায় আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাড় হিম করা একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প। তাহলে আর দেরি না করে কানের মধ্যে ইয়ারফোন প্লাগ ইন করে নিয়ে সামিল হয়ে যান আজকের গপ্পের জার্নিতে। আজকের গপ্পটি হলো সত্য ভূতের গপ্প। গপ্প পাঠ তথা বিভিন্ন পুরুষ চরিত্রের কণ্ঠে আমি সপ্তর্ষি এবং মহিলা কণ্ঠে থাকছে প্রিয়া। আজকের গপ্প সত্য ভূতের গপ্প। তখন আমি সবেমাত্র চাকুরি জীবনে প্রবেশ করেছি, প্রায় 1 বছর হবে। সেলসের চাকরি, অ্যাজ আ জোনাল ম্যানেজার বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ঘুরে বেড়াতেই হয়। তবে যেখানেই থাকি না কেন, শনিবার রাত্রে বাড়ি ফিরে কোনো রকমে মুখে দুটো দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যেস আমার বরাবর। সত্যটা, যথারীতি সব রান্নাবান্না সেরে ঢাকা দিয়ে রেখে চাবিটা ফটকের বাম পাশের ওই খোপটায় রেখে বাড়ি চলে যাই। আবার পরদিন সকালে যথারীতি কড়া করে আদা দিয়ে চা, সাথে কিঞ্চিত বিস্কিটস আর খবরের কাগজটা নিয়ে আমার মুখের সামনে ধরে। সত্য, নাম তার সত্য নারায়ণ হলেও তার স্বভাব বা চরিত্র কোনোটার মধ্যেই নারায়ণ সুলভ কোনো ব্যাপারই নেই। সন্ধ্যার রন্ধনাধি সেরে কলকেতে দুটো শুকটার না মারলে তার ঘুম নাকি ঠিক হয় না। সেই ঠাকুরদার আমল থেকে আমাদের বাড়িতে আছে, যাকে বলা হয় কিনা পুরনো চাকর বা পুরাতন ভৃত্য। কিন্তু আমার খাবার এতে কতটা নুন লাগবে আর আমার ভাতের পরিমাণ কতটা হবে সেটা ঠিক সেই করে। কারোর ক্ষমতা নেই হেসেল ঘরে ঢুকে তার উপর খবরদারি চালাবার। মোসাহেবি আদতে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়াটা আমার মধ্যে ঘুমিয়ে থাকা সেই খবরিলালকে বারবার উজ্জীবিত করে তোলে। আর তারপর আবার সত্যের হাতের রান্না করা সেই কষা মাংস দ্বীপ্রহরিক রবি বাসরকে অন্য মাত্রায় তুলে দেয়। তবে রবিবারের আসল আকর্ষণটা থাকে কিন্তু সন্ধ্যায়। বীরবলের চা দোকানের কড়কড়ে বেগুনি ভাজা আর কম চিনির সাথে এলাচ সহযোগে চা আর বিপিন বিহারী হাওলাদারের গপ্পে। বিপিন বিহারী হাওলাদার হলেন আমাদের এখানকার এক্স স্টেশন মাস্টার। চাকুরি থেকে অবসরের পর কিছু জমি জায়গা কিনে এখানেই সে বাড়ি করে থেকে গেছে। খুব আমোদে একজন মানুষ, আর ভোজন রসিক তো অবশ্যই। সারা সপ্তাহের পর এই রবিবার সন্ধ্যায় তার কাছে ভূতের গল্প না শুনলে ঠিক যেন মনে হয় সারা সপ্তাহের ক্লান্তিটা কাটল না। মধ্যাহ্ন ভোজনের পর বেশ আয়াস করে একটু পান চেবাতে চেবাতে সত্যকে বললাম, আরে শুনলাম নাকি তোর পাড়াতে ভূতের উৎপাত খুব বেড়েছে? আগে আগে হ্যাঁ হ্যাঁ কর্তা, মানে উৎপাত বললে উৎপাত, মানে নিশি দেখতে মাঠের মধ্যে মনির মাইন্ডার পর্যন্ত দেখতে পেয়েছে না। ওই যে দত্ত পুকুরটা রয়েছে না, ওই দত্ত পুকুরটা, ওই দত্ত পুকুরের ধারে কোন এক মেয়ে ছেলে নাকি সাদা কাপড় পরে পথ আগলে দাঁড়াইছে কর্তা। সত্যর কথা শুনে একটু ব্যঙ্গাত্মক ধমকের সুরেই বললাম, সাদা কাপড় পরে দেই দেই করে নাচ করছে গো। বলি, গাঁজাটা কি এখন সকাল থেকেই চলছে নাকি? প্রথমে মাথাটা নামিয়ে একটু বিড়বিড় করে সত্য মুখ তুলেই বলল, ইয়ে আগে না কর্তা, আপনি বিশ্বাস করুন, আমি আমি সত্যি বলছি কর্তা, একবার বিশ্বাস করুন, মাইরি বলছি। আরে দূর, না কর্তা সত্যি বলছি। যত সব বুজরুকি। শোন শোন, তোদের গেছো ভূত মেছো ভূত সব আমার জানা আছে। সেটা দেখা এখানে করে অ্যান্টি সোশ্যাল কাজ কারবার চলছে,
ওই জন্য এইসব ফন্দি ফিকির চলছে। তাই আগে কাজের কথায় আসি। আজকে রাত্রে একটু খিচুড়ি, একটু বেগুন ভাজা আর একটু কড়া করে মাছের ডিমের বড়া ভাজিস তো। অনেক দিন হলো তোর হাতের মাছের ডিমের বড়া খায়নি। আর আজ মনে হচ্ছে সন্ধ্যেবেলায় বেরোতে পারবো না, বাড়িতেই থাকবো। তুইও বাড়িতে জানিয়ে দে আজকে রাত্রে খাওয়া দাওয়া করে এখানেই থেকে যাবি, বুঝলে? সত্য ঘাড় নেড়ে সম্মতি জানালো। এসব কিছুর মধ্যেও যেন ধীরে ধীরে চারিদিক থেকে মেঘের ঘনঘটা অন্ধকার তৈরি করছিল। মেঘের অবস্থা ভালো নয় বুঝে আমি বললাম, বুঝলি সত্য, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তুই বরং বাড়িতে খবরটা দিয়ে আয়, আর সেই ফাঁকে আমি একটু জিরিয়ে নিই। বলেই বিছানায় সারা শরীরটাকে এলিয়ে দিলাম। আগে আগে কথা, আমি এই গেলুম আর এলুম। বলেই সত্য তার বাড়ির অভিমুখে যাত্রা করল। ঘুমাতে ঘুমাতে সেই মেঘে মেঘে কখন যে সন্ধে হয়ে গেছে খেয়ালই করিনি। পাশের বাড়ির গোয়াল ঘরের টিনের চালে টুপিয়ে পড়া প্রায় থেমে আসা বৃষ্টির ফোঁটার শব্দ আর ঝিঝি পোকার ডাকে ঘুমটা ভাঙল। ঘড়ির পানে চেয়ে দেখি 6:15 বাজে। মনে মনে ভাবলাম, সত্যটা বোধহয় এতক্ষণ এসেই পড়েছে, কিন্তু আমাকে চা তো দিয়ে যায়নি, ডেকেও যায়নি। তাহলে কি হলো? বৃষ্টি থেকে আটকা পড়ল? এদিক ওদিক অনেক কিছু ভাবতে ভাবতে দু একবার হাঁকও দিলাম। সত্য, এই সত্য, না, কোনো সাড়া তো নেই। বোধহয় লুকিয়ে লুকিয়ে তামুক মামুক খাচ্ছে হয়তো। যাকে, সে ভেবে আর কাজ নেই, চাই উঠি। এমন সময় মিস্টার বিপি হাওলাদার, অর্থাৎ বিপিন বিহারী হাওলাদার, গলা ঝাড়তে ঝাড়তে উঠোন থেকে ডাক দিলেন। কইছিলুম মজুমদার বাবু আছেন নাকি? গলাটি চিনতে বিলম্ব হলো না। এত গপ্প শুনেছি যে এ কণ্ঠস্বর তো ভোলার নয়ই। হর্ষিতভাবে সম্বোধন জানিয়েই বললাম, আরে বলি, এ কি, এ তো মেঘনা চাইতেই জল দেখছি আজ। তা যা কইছেন হক কথাই কইছেন, কিন্তু তা বইলা আজকে সন্ধ্যাটি তো এই জলদেবদার লাইগা মাটি করা যায় না, তাই না? তাই চইলা আইলুম, ভাবলুম এই চা পর্বটি আপনার বৈঠকখানাতে গিয়াই সারা যাক। বলেই জুট ব্যাগের ভিতর থেকে একটি ঠোঙা বের করে আমার উদ্দেশ্যে দেখিয়ে বললেন, কইছিলাম সম্রাট আকবরের অতি প্রিয় সভাসদ বীরবলকে মনে নাই বা থাকতে পারে, তবে আমাদের তেলে ভাজা সম্রাট বীরবলকে তো আর এড়ানো যায় না, কি বলেন? মিস্টার বিবি হাওলাদার, অর্থাৎ আমাদের সকলের প্রিয় রসরাজ বিপিন বিহারী বাবু, তার প্রত্যেকটা কথার মধ্যে একটু দ্ব্যর্থবোধক রসের প্রয়োগ প্রায়শই করে থাকেন। আর এক্ষেত্রে তার কথার তাৎপর্য ছিল এই যে বৃষ্টি হলেও আজকের সন্ধ্যার আসরকে মাটি করা যাবে না। আর শুধু তাই নয়, সম্রাট আকবরের সভাসদ ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন বীরবলের কথা আমাদের মনে যদি কখনো নাও থাকে, আমাদের তেলে ভাজা সম্রাট বীরবলকে এড়ানো সম্ভব নয়। মিস্টার বিবির কথাই
আবারও একবার অবাক হলাম আর তাকে বললাম, হুম, তাই তো বলি, শব্দের মায়াজাল তো আপনার মতো কেউ রচনা করতে পারবে না বিপিনবাবু, কি বুঝলেন? আর শুধু তাই নয়, আমি আগেই বুঝেছি যে আপনি আপনার ঝোলার ভিতর কী লুকিয়ে রেখেছেন, কারণ বীরবরের দোকানের তেলে ভাজার গন্ধে আমার ঘর মহমহ করছে। আসুন আসুন, ঘরের ভিতর বসে একসাথে জমি আড্ডা দেওয়া যাক, আর সাথে চা আর আপনার এই গরম গরম তেলে ভাজার আস্বাদ নেওয়া যাক, কি বলেন? আসুন। এরপর দুজন মিলে বৈঠকখানায় এলাম। আমি আমার শখের ইজি চেয়ারটায় গা এলিয়ে বসে সিগারেটের বাক্সটা খুঁজতে পকেটে হাতড়াতে সামনের আরাম কেদারাটার দিকে দেখিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললাম, কি হলো বিপিনবাবু, বসুন। বিপিনবাবু আরাম কেদারাতে একটু টেনে বসে আমার উদ্দেশ্যে রসিকতার ভঙ্গিতে বললেন, কইতাছিলাম কইতাছিলাম যে দুইটা এমন জিনিসের নাম কন দেখিনি মশাই, যার কোনো দাম থাকে না যখন উহারা ঠান্ডা হইয়া যায়, কন দেখিনি। আমি একটু ভ্রু কুচকেই জিজ্ঞাসা করলাম, কি বলুন তো? কইতে পারলেন না তো? জানতুম জানতুম আপনি পারবেন না। খারান 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 কইতাছি তার পূর্বে ওই ঐতিহাসিক ভাজিগুলোর সদ্গতি করেন দেখিনি। বলেই তেলে ভাজার ঠোঙাটি উনি টি টেবিলের উপর রেখে দিলেন, আর আমিও ওখান থেকে একটি বেগুনি তুলে নিয়ে খোশ মেজাজেই চেবাতে বললাম, কই, বললেন না তো ওই জিনিস দুটি কি? বুঝলেন না বুঝি? একটি হইল গিয়া আমাদের এই শরীরের রক্ত, আর অপরটি হইল বীরবলের দোকানের গরম গরম ভাজি, কি কন? আপনিও রমশাই পারেন বটে। এই দুই হালারই দাম ততক্ষণ যতক্ষণ গরম আছে, কি বুঝলেন? অতঃপর বিপিন বিহারী বাবু এদিক ওদিক একটু চেয়ে নিয়ে কৌতূহলের ভঙ্গিতেই আমাকে জিজ্ঞাসা করলেন, তা কইতাছিলাম মজুমদার বাবু, আজ আপনার ওই পেয়ারের সত্য চাকরটিকে দেখতাছি না, উহার হাতে চা খান কিন্তু বেশ খাসা, তা যাই কন আর তাই কন। না, আপনি ঠিক বলেছেন, আমিও সেটাই ভাবছি। বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে, তার তো পাত্তা নেই। আজ রাত্রে এসে ওরা আমাকে খিচুড়ি, বেগুন ভাজা আর গরম গরম মাছের ডিমের বড়া ভেজে খাওয়ানোর কথা, জানেন? এই খাচ্ছি খিচুড়ি। সেই যে পড়তি দুপুরে বেরিয়েছে মেঘ মাথায় করে, বাবুর এখনও দেখা নেই, নাকি এসে কোথাও লুকিয়ে লুকিয়ে ছিলামে টান দিচ্ছে দেখুন গে। চা পাওয়া আবার কি হলো? ও সেই লোডশেডিং, উফ, আর পারি না, বিরক্ত ধরে গেল। ইহাই হইল কি আমাদের এই পাড়া গায়ের ঐতিহ্য, বুঝলেন মজুমদার বাবু? একটু উপহাসের ভঙ্গিতেই কথাটি বিপিন বিহারী বাবু বলে উঠলেন। ঘুটঘুটে অন্ধকারে ইজি চেয়ারে বসে বসে বিপিনবাবুর সাথে কথা বলছি ঠিকই, কিন্তু আজ আমার মনটা বড়ই বেরঙিন হয়ে আছে। বাইরের হালকা হালকা ঝোড়ো বাতাস ঝড়ের পূর্বাভাস জানিয়ে যাচ্ছে, আর সেই হাওয়ার সাথে সাথে বৈঠকখানার বড় বড় জানালার পর্দাগুলি ঠিক যেন নর্তকীর ওড়নার মতো করে এসে টেবিল ল্যাম্পের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে আলতো করে। মাঝে মাঝে একটু করে বিদ্যুৎ স্ফুলিঙ্গের আলো
ঘরের মেঝেকে স্পর্শ করে এক মুহূর্তের জন্য ঘরটিকে আলোকিত করেই পরক্ষণে অনেক বেশি চোখ ধাঁধানো অন্ধকার সৃষ্টি করছে। আর বিপিন বিহারী বাবু জানালার উল্টো দিকে বসে থাকার জন্য ওই এক মুহূর্তের বিদ্যুতের আলো তার মুখমণ্ডলকে নিয়ে ঘরের দেয়ালে আছড়ে পড়ে একটা দানবাকৃতির অবয়ব তৈরি করছে। এরকম একটি পরিবেশে আজ যেন আমার মনে হচ্ছে আমি যেন অন্য একটা ওয়ার্ল্ডে বসে আছি, আর বিপিনবাবু হলেন সেই শব্দের জাদুকরটি যিনি তার শব্দের জাদুকাঠির দ্বারা আমায় হিপনোটাইজড করে রেখেছেন। আমি যেন কোথায় একটা হারিয়ে গিয়েছি। এমন সময় একটা ঝাঁকুনি দেওয়ার স্পর্শ আমার সারা শরীরের রক্তকে ঠান্ডা করে দিয়ে একটা ফ্যাঁস ফেঁসে গলায় আমাকে বলল, মজুমদার বাবু, ও মজুমদার বাবু, চুপ থাকেন কেন? আমি হালার সেই থেকে আপনার লাগে ভূতের মতো একা একা বসে বসে বক বক করতেছি, আর আপনি ভাবের জগতে হারিয়ে গিয়েছেন। ও ও ও, ও আপনি? রাত অনেক হলো বুঝলেন, আমি এবার যাই। দেখেন আপনার ওই পেয়ারের সত্য চাকর আসে কিনা। কোনো রকমে লণ্ঠনটা জ্বালিয়ে বিবি অর্থাৎ বিপিনবাবুকে ফটোকোপ দিয়ে এগিয়ে দিয়ে এসে শোবার ঘরে বসে বসে একটি সিগারেট ধরালাম। হঠাৎ হেঁসেল ঘর থেকে উড়ে আসা একটি শব্দ শুনে সচকিত হলাম। কিসের শব্দ ওটা? একবার ভালো করে ঠাউর করে নিশ্চিত হলাম, হ্যাঁ, ওটা হেঁসেল ঘর থেকেই আসছে। কেউ যেন আগুন জ্বালিয়েছে। তাহলে তাহলে সত্য এলো নাকি? জোরে হাঁক দিলাম, সত্য, এই সত্য, তুই কি এসেছিস? এমন সময় একটা অস্পষ্ট অবয়ব শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। মুখটা একেবারেই বোঝা যাচ্ছে না। সাহসের উপর ভর করে যেই না জিজ্ঞেস করতে যাব, এমন সময় শান্ত গলায় উত্তর এলো, কাট্টা কাট্টা আমি এলো। আগে আগে রান্না চাপাতে একটু দেরি হয়ে গেল কাট্টা। গোসা করবেন না কাট্টা, গোসা করবেন না। ওই ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেল, যা অনেক দেরি হয়ে গেল কাট্টা। ঠিক আছে ঠিক আছে, রান্না কর, একসাথে খাবো, মনে আছে তো? আজ আর তা হবে নি কাট্টা, মাফ করবেন, আমাকে আজ চলে যেতে হবে কাট্টা। এই দুর্যোগের রাত্রে কোথায় যাবি? অনেক দূরে কাট্টা, অনেক দূরে যেতে হবে। সত্যের কথাগুলির ধরন শুনে আমার মেরুদণ্ডের উপরে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। মনকে বোঝালাম, নেশার ঘোরে হয়তো ভুলভাল বকছে। বললাম, আচ্ছা বেশ, তাহলে খাবারটা রান্না করে তাড়াতাড়ি আমাকে দিয়ে দে, আমার খুব খিদে পেয়েছে। বলতে বলতেই সত্য একটু স্থির আওয়াজে বলে উঠল, কাট্টা কাট্টা, আপনার খাবার তৈরি। অ্যাঁ, কি বলিস? এত তাড়াতাড়ি খাবার তৈরি হয়ে গেল? তাকিয়ে দেখি ডাইনিং টেবিলটি যেন আমার বিছানার সামনে কেউ এনে রেখে দিয়েছে। তার মধ্যে সযত্নে সাজিয়ে রাখা ওই গাওয়া ঘিয়ে ছোঁকা গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা
আর সাথে মাছের ডিমের বড়া, যেমনটি আমি চেয়েছিলাম। এইভাবে আমার নৈশভোজ কেউ যেন পরিবেশন করে রেখেছে। মনের মধ্যে প্রশ্ন এলো, আমি কি তবে স্বপ্ন দেখছি? এত বড় ডাইনিং টেবিলটি খাবার ঘর থেকে শোবার ঘরে আনা একা 4টে মানুষের পক্ষেও সম্ভব নয়। আর ওই টিংটিঙে চেহারার সত্য ওটাকে নিয়ে এলো কী করে? এটা কীভাবে সম্ভব? কিন্তু এমন সুস্বাদু ব্যঞ্জন আমার মগজের বিটা সেলসগুলিকে স্টিমুলেট করার সাথে সাথে সেরোটোনিন হরমোনকে সিক্রিজ করতে লাগলো, যাকে বলে কি না হাসি খুশির হরমোন। সারা বাড়ি গরম খিচুড়িতে ঢালা গাওয়া ঘিয়ের গন্ধে ছেয়ে গেছে। আমি যেন কারুর দ্বারা সম্মোহিত, এক মনে খেয়েই চলেছি। ভোজন শেষে হাত ধুয়ে উঠতেই সত্য আমার দিকে গামছাটি এগিয়ে দিয়ে একটা অদ্ভুত গলায় বলল, কর্তা, কর্তা, তৃপ্তি করে খেয়েছেন তো কর্তা? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, ভালো লেগেছে, বেশ বেশ ভালো লাগলো। তাহলে তাহলে আমি যাই কর্তা, আমাকে বিদায় দিন কর্তা। প্রবল অনিচ্ছা সত্ত্বেও আমি সম্মতি জানিয়ে বললাম, বেশ, যা তবে, সাবধানে যাস। কোনো কথা না বলে সত্য বেরিয়ে গেল। সত্য যখন সদর দরজার কাছে, আমি তখন ওপরের বারান্দার জানালা থেকে তাকে দেখতেই আমার হাড় হিম হয়ে গেল। যেই না সত্য দরজার থেকে বেরোলো, আমি দেখি এ কি, এ তো সত্য নয়, এ তো অন্য কেউ। ওই খর্বকায় দেহর মানুষটা এক মুহূর্তের মধ্যে একটা দানবিক আকৃতি ধারণ করেছে। তার একটি পা পুকুরের এই ধারে আর অপর পাটি যেন পুকুরের ওপার ছাপিয়ে মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছে ক্রমশ। আর রক্তাক্ত চোখ দুটি ঠিকরে যেন বেরিয়ে আসছে। এই অবস্থায় তার ঘাড়ের উপর থেকে তার মুন্ডুটিকে নাগরদোল্লার চরকির মতো ঘোরাতে ঘোরাতে ভয়ঙ্কর শব্দ করে আমার দিকে তাকিয়ে বলল, আমি যাই কর্তা, আমি যাই। ওই বীভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি অনুভব করলাম আমার হৃদস্পন্দন যেন থেমে গিয়েছে, আমার চোখে যেন অন্ধকার ঘনিয়ে আসছে। না না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পরদিন সকালে উঠে দেখি আমি মেঝেই পড়ে আছি, আর সত্যর বউ কাঁদতে কাঁদতে এসে বলল, ছোট কর্তা, আমার স্বামী কাল রাইতে ঘর ফেরে নাই। সকালবেলা মাঠের মনীষ কইলার খবর দিলেন, ও বাজ পড়ে মাঠে পড়ে পড়ে রয়েছে কর্তা। আমি নির্বাক হয়ে একটা জ্যান্ত মৃতদেহের মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, কাল রাত্রের ঘটনাটি নেহাতি কোনো দুঃস্বপ্ন ছিল না। কাল রাত্রে আমার যার সাথে দেখা হয়েছিল সে কি সত্য, নাকি সত্য ভূত? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি, আর আমাদের উপস্থাপনায় বা আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানান। আর আরও ভালো ভালো এরকম গল্প এবং ঘটনা শুনতে আমাদের উৎসাহিত করুন। কিভাবে করবেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের নিজেদের যদি কোনো এরকম জানা গল্প বা ঘটনা থাকে আমাদের অবশ্যই পাঠান।
আমরা পড়ে শোনাবো। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।